এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন, এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয়। আগে ছাত্রলীগ করতো গেস্ট রুম গণরুম কালচার, এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার। আমরা ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর। তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম, আপনারা সাংবাদিকবৃন্দ অবশ্যই দেখেছেন, ম্যাক্সিমাম সাংবাদিকবৃন্দ হয়তো বা দেখে থাকতে পারেন। অত্যন্ত আশঙ্কার বিষয়, সেখানে অনেকেই কমেন্ট করেছে, অনেকে না, কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী। পরবর্তীতে তার যখন ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম, গিয়ে দেখলাম সে লিখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন, এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয়। সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা 5 আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন, আপনাদেরকে করজোরে নিবেদন করছি, 5 আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি। আপনাদেরকে আহ্বান করব, এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন। নারী সম্পর্কে যে কুৎসিত দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন। কারণ এটা প্রথম নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি, সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে, সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে 21 হল, জসিমউদ্দিন হল সহ অন্যান্য 71 হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলের প্যানেল নিয়ে বসেছি, আমরা অভিযোগ পেয়েছি। আগে ছাত্রলীগ করতো গেস্ট রুম গণরুম কালচার, এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার। এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের প্যানেলে যারা আছে আর কি, মানে প্যানেলে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে, তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে উপঢৌকন এবং উপহার দেওয়া হচ্ছে। সুতরাং নির্বাচন খুব দুঃখ লাগে, আসলে হাসিও পায়। আমরা এফএইচ হল সম্পর্কে তথ্য পেয়েছি। এফএইচ হলের যে এজিএস প্রার্থী শাফি, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। এজিএস রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। জিএস এনামুল হাসান, ছাত্র দলের উপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল, সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি, সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। এফ রহমান হলের যে গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে, তাদেরকে এফ রহমান হলের প্রভূত সরাসরি পক্ষপাতিত্ব করছেন, পেট্রোনাইজ করছেন। সুতরাং এফ রহমান হলের প্রভূত সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি, উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ উনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে, সে বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলের প্রভূত সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এমনও তথ্য পেয়েছি এফ রহমান হল থেকে যে এফ রহমান হলের একজন সাংবাদিক তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং যে স্টুডেন্টরা ছাত্রদের ছেলেদের পক্ষে কাজ করছেন, সেই ছেলেদেরকে সেই সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছেন। সুতরাং এফ রহমান হল সম্পর্কে নির্বাচন কমিশন যারা, হল কমিশন যারা আছেন, তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন।
তারপর এফ রহমান হলের যে সংস্কার মানে হচ্ছে যে হলের যে সংস্কার যে কমিটি হয়েছিল, সংস্কার টিম ছিল আর কি, লাস্ট সময় এফ রহমান হলের যে সংস্কার টিম করা হয়েছিল, সংস্কার প্রতিনিধি টিম, সেই প্রতিনিধি টিম যখন সংস্কারের প্রতিনিধি টিমে আসে তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব না। কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিম এরা আসছে, এরা এসে এখন আবার এরা নির্বাচনও করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিতও আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন এফ রহমান হলের প্রভু কাজ করছে। সুতরাং এইরকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি?